নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজ আপনাদের সাথে একটি সাম্প্রতিক অথচ ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সরাসরি তুলে ধরার জন্য। তো আমার যারা দর্শক শ্রোতা বন্ধু আছেন তারা জানেন যে আমি বিভিন্ন এপিসোডে আপনাদের কাছে কিন্তু বিভিন্ন সাম্প্রতিক এবং চমকপ্রদ বিষয় নিয়ে আমার রিসেন্ট বর্তমানের গবেষণালব্ধ কিন্তু ডিরেক্ট ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরি এবং যে তথ্য যে ডেটা আমি আপনাদের সামনে কিন্তু পরের পর এপিসোড ধরে তুলে ধরি তা কিন্তু কোনো প্রকারের পত্র পত্রিকা, বই, পুস্তক, ম্যাগাজিন বা কোনো প্রকারের মিডিয়া চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল নয়। তাই আজকের যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরার আগে আপনাদের প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুদের আমি অনুরোধ করব যে এই যে তথ্যবহুল আলোচনা যা আমি প্রত্যেক পর্বে আপনাদের সামনে তুলে ধরি তা আপনাদের নলেজের জন্য, আপনাদেরই কিন্তু ইনফরমেশনের জন্য। তাই প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুগণ, আজকের আলোচনার মুখ্য উপজীব্য বিষয় তা হলো বিশ্বজোড়া কোভিড-19 মহামারীর নতুন স্ট্রেইন JN.1 এবং তার সাব ভ্যারিয়েন্ট ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি যে আমার তিনটে এপিসোড যা আমি জানুয়ারি মাসে দুটি এবং মে মাসে একটি এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ, যেগুলো থেকে আপনারা মিলিয়ে দেখবেন যে কি আশ্চর্যভাবে জ্যোতিষ শাস্ত্র থেকে সরাসরি যদি গবেষণালব্ধ যদি ফলাফল হয় তা কিভাবে কিন্তু নিখুঁত ফলাদেশ দিতে পারে। তো আমার ওয়ার্ল্ড 2025-এর বার্ষিক রাশিফল, ভারতবর্ষ 2025-এর বার্ষিক রাশিফল এবং বৃহস্পতির মিথুন রাশিতে গোচর নিয়ে যে আমার আলোচনা যা মে মাসে অর্থাৎ জানুয়ারি মাসে দুটি এপিসোড এবং মে মাসে দুটি এপিসোডে আমি কিন্তু এই যে কোভিড-19 যে মহামারী নতুন রূপে যে আসতে চলেছে তা নিয়ে আমি কিন্তু আগাম ভবিষ্যৎ বার্তা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম। তো সেই অংশ থেকে, সেই ভিডিওগুলো থেকে আমি তিনটে ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সামনে আমি তুলে ধরবো। তারপরে আমি আপনাদের সামনে অবশ্যই কিন্তু বিস্তারিত আলোচনা করব যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং গোটা পৃথিবীতে ঠিক দিনক্ষণ তারিখ ওয়াইজ কিন্তু এই যে ইম্প্যাক্ট যে কোভিড-19 যে নতুন রূপে যে উপস্থিত হয়েছে নতুন স্ট্রেইন তার কতটা কিন্তু তার কি কি প্রভাব কিন্তু পড়তে পারে এবং কিভাবে এর থেকে কিন্তু আপনারা সতর্ক থাকতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি প্রথমে আমার 2025-এর ওয়ার্ল্ড 2025-এর বৈশ্বিক রাশিফল যেটা আমি তুলে ধরেছিলাম আপনাদের সামনে 24শে জানুয়ারি, তার থেকে আমি অনলি 23 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে ধরছি। অবশ্য দেখুন কিভাবে মান্ডেন অ্যাস্ট্রোলজি ওয়াইজ যদি নিখুঁতভাবে যদি গবেষণা করা যায় তাহলে কিভাবে তার নিখুঁতভাবে ফলাদেশ মিলতে পারে। আপনারা ভিডিওটা দেখুন। আমাদের একটি বড় ব্রেকিং নিউজ দিই, সেটা হলো পৃথিবী জুড়ে আবারও কোভিডের মতো মহামারী আসতে চলেছে। সময়সীমা দিয়ে দিই, তা হলো জুন জুলাই 2025। তাও বলছি 2025 জুন জুলাই নাগাদ পৃথিবী জুড়ে কোভিডের মতো আবারও মহামারী আসতে চলেছে, যার কোনো প্রতিষেধক বা যার কোনো টিকা কিন্তু পাওয়া যাবে না। রোগ খুবই সংক্রামক হবে এবং সংক্রমণ ছড়িয়ে পড়বে এবং বহু মানুষ কিন্তু নিহত হবে। বন্ধুগণ, এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো 17ই জানুয়ারি ভারতবর্ষ 2025-এর বার্ষিক রাশিফল থেকে 40 মিনিটের একটি ভিডিও ক্লিপ, যেখানেও কিন্তু আমি এই কোভিড-19 যে মহামারী নতুন রূপে যে আসতে চলেছে জুন জুলাই মাসে তাই নিয়ে আমি আগাম ভবিষ্যৎ বার্তা দিয়ে রেখেছিলাম। সেটা নিয়েও ছোট্ট ভিডিও ক্লিপ অবশ্যই শুনুন। অষ্টম ভাবে 7টি গ্রহের ম্যালিফিক জাংশন কিন্তু নির্দেশ করছে যে ভারতবর্ষে কঠিন মহামারী বা দুরারোগ্য রোগ কিন্তু আসতে চলেছে এবং বহু মানুষ কিন্তু অসুস্থ হবে এই বর্ষে। বলে নিতে চাইছি যে 2025 সেপ্টেম্বরে কিন্তু আরেকটি চন্দ্রগ্রহণ আসতে চলেছে এবং ততদিন অবধি কিন্তু আমাদের এই রোগ নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। অর্থাৎ মার্চ এন্ড থেকে কিন্তু সেপ্টেম্বর এন্ড অবধি কিন্তু বয়স্ক মানুষ, যাদের কোমরবিডিটি আছে, যারা বাচ্চা, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ, যে কোনো প্রকার কঠিন রোগ মহামারী নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। মহামারী ছড়িয়ে পড়ার আতঙ্ক জনমানুষের কাজ করবে, যা অলরেডি এখন করছে, মার্চের পর আরো বাড়বে। এবং আপনাদের বলে দিই যে স্বাস্থ্য নিয়ে যা আমি বললাম যে মার্চ এন্ড থেকে সেপ্টেম্বর এন্ড অবধি কিন্তু দেশবাসীকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আমার শেষ ভিডিও ক্লিপের ছোট্ট অংশ
যা আমি আপনাদের সামনে তুলে ধরবো জাস্ট 2 মিনিটের, অবশ্যই শুনবেন। এটি হলো বৃহস্পতির মিথুন রাশিতে গোচর এবং তার সাথে বৈশ্বিক ফলাফল এবং তার গোটা বিশ্ব জুড়ে কি কি তার তাৎপর্য, গুরুত্ব এবং কি কি ঘটনা হতে চলেছে, সেখান থেকে আমি 2 মিনিটের ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই রেকর্ডেড ক্লিপ, মে মাসেরই, এবং সেখানে পরিষ্কার আমার নির্দেশনা দেওয়া ছিল যে কোভিড-19 মহামারী ভারতবর্ষ সহ গোটা বিশ্বে কিভাবে কিন্তু নতুন করে জনমানুষে আতঙ্ক তৈরি করতে চলেছে, সেই নিয়ে ভবিষ্যৎ বার্তা। ছোট্ট ক্লিপ দেখুন। আমি কিন্তু 2025 বছরের শুরুতে কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ওয়ার্ল্ড 2005 এবং ভারতবর্ষ 2005 এর আমি প্রেডিকশন নিয়ে দুটো এপিসোড আমি তুলে ধরেছিলাম, এবং আমি সেই এপিসোডে কিন্তু খুব পরিষ্কার মেনশন করেছিলাম যে ভারতবর্ষ সহ গোটা পৃথিবী জুড়ে কিন্তু কঠিন মহামারী, দুরারোগ্য রোগ এবং কোভিড-19 এর মতো মহামারী কিন্তু আবারও নতুন ফর্মে কিন্তু ফিরতে চলেছে। এবং আমি এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছিলাম যে যার প্রাবল্য হতে চলেছে জুন জুলাই 2025 নাগাদ। আমি কারণটা আপনাদের বলে দিই, কারণ আমি আরেকবার এখানে মেনশন করছি, কারণ জুন এবং জুলাইয়ে বৃহস্পতি নক্ষত্র কিন্তু বৃহস্পতি কিন্তু থাকবে কিন্তু মৃগশিরা অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আদ্রা নক্ষত্রে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত 16 অগস্ট সময়সীমা পেরোচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রেসপিরেটরি ট্রাভেল থেকে কিন্তু আমি রিলিফের কোনো সংকেত আমি আগের এপিসোডগুলোতে পাইনি, আমি এখানেও আপনাদের কিন্তু পাচ্ছি না। নট অনলি দ্যাট, মঙ্গলও কিন্তু 6 জুন প্রবেশ করবে আপনার কেতুর সাথে সিংহ রাশিতে ট্রানজিট করবে এবং সমসপ্তমে কিন্তু রাহুর সাথে 180 ডিগ্রি অ্যাক্সিস করবে। নট অনলি দ্যাট, মঙ্গল, কেতু, রাহু কিন্তু এই যে সংযোগটা সেটা কিন্তু শনির সাথে কিন্তু একটা ষড়াষ্টক যুতিও কিন্তু ফর্ম করবে, অ্যাজ ওয়েল অ্যাজ বৃহস্পতি তখন কিন্তু বর্তমান থাকবে আদ্রা নক্ষত্রে। তো ফলে আপনাদের বলে দিই যে এই জুন জুলাই এবং অগস্টের 16 পর্যন্ত কিন্তু খুবই সংক্রামক এবং সময়, এবং এটি কিন্তু আমার হিসেবে কিন্তু যে মহামারী বা যে এপিডেমিক বা যে আপনার এই শ্বাসযন্ত্র সম্পর্কীয় যে রোগ যে ছড়াবে সেটা কিন্তু যথেষ্টই কিন্তু সংক্রামক বা ইনফেকশাস হবে, এবং এর কিন্তু চট করে কোনো প্রকার ভ্যাকসিনেশন বা টিকা কিন্তু মিলবে না। আপনাদের বলি আমার যা হিসেব আমি জানুয়ারি মাসেই যা পেয়েছিলাম, আরেকবার আপনাদের তুলে ধরছি যে বহু মানুষ কিন্তু অসুস্থ হবেন, অনেকে মারাও যাবেন, কিন্তু বিশেষ করে যারা এল্ডারলি পিপল এবং যাদের মধ্যে কিন্তু কোমরবিডিটি আছে তাদের কিন্তু বিশেষ রূপে কিন্তু সতর্ক থাকা বাঞ্ছনীয়। আমি আরেকবার মেনশন করব 14 জুন থেকে 16 অগস্ট যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকবে সেই সময়টা খুবই সাবধান এবং খুবই সতর্কভাবে কিন্তু চলুন, মাস্ক ব্যবহার করুন এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের দেওয়া সমস্ত নির্দেশিকা কিন্তু পালন করে চলুন। বন্ধুগণ, আমার এই ছোট্ট 3টে ভিডিও ক্লিপ যা আপনারা দেখলেন তার থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে সঠিকভাবে যদি নিখুঁতভাবে গণনা যদি করা হয়, প্রেডিকশন যদি সঠিক যদি হয় এবং মান্ডেন অ্যাস্ট্রোলজির উপর যদি নিখুঁতভাবে যদি কাজ করা যায়, তাহলে যে কোনো বৈশ্বিক ঘটনা কিন্তু নিখুঁত ফলাদেশ কিন্তু সম্ভব। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনাদের সামনে আমি আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণরূপে জ্যোতিষ শাস্ত্র যে একটি ট্রু সায়েন্স, একটি যে গবেষণালব্ধ বিজ্ঞান, এটি কিন্তু তারই সাফল্য। এবং আপনাদের আমি আজকের আলোচনাটা আমি অবশ্যই কিছু প্রসঙ্গ তুলব। আমি আপনাদের বলে দিয়েছিলাম শুরুতে যে আমি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং গোটা পৃথিবীর উপর এই যে ইম্প্যাক্ট যেটা ঘটতে চলেছে তার আমি কিছু ডিটেলস আমি আপনাদের সামনে অবশ্যই আলোচনা করব। গোটা ভিডিওটা অবশ্যই শুনবেন, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে এটুকু আপনাদের সামনে আপনারা বুঝতে পারছেন যে জ্যোতিষশাস্ত্র মানে শুধুমাত্র যে তাবিজ কবচ পাথর বেচার যে ব্যবসা নয়, এটা কিন্তু আপনাদের কাছে এই যে আমার 4 মাস আগে যে প্রেডিকশন যে করা ছিল সেই ফলাদেশ থেকে আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মনে রাখবেন, যদি সত্যভাবে তার যদি ফলাদেশ করা যেতে পারে তাহলে তা কিন্তু নিখুঁতভাবে কিন্তু দিনক্ষণ তারিখ সহ কিন্তু ফলাদেশ দেওয়া সম্ভব। যাই হোক বন্ধুগণ, আমি মূল আলোচনায় আজকে প্রবেশ করছি যে আমার প্রেডিকশন ওয়াইজ আপনারা দেখলেন যে কিভাবে মিলে গেছে যে কোভিড-19 মহামারী নতুন রূপে কিন্তু ফিরে আসা এবং তার কিন্তু আতঙ্ক, ত্রাস এবং তার সতর্কতা। আমি আপনাদের সামনে 3টে ছোট অংশ আমি তুলে ধরবো এখন আমার বিশ্লেষণাত্মক গবেষণালব্ধ ফলাফল, যেখানে আমি কিন্তু ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং পৃথিবী নিয়ে কিন্তু আমি কিছু আলোচনা করেছি এই মহামারী সম্পর্কে। দেখুন, আপনাদের সামনে বলি, একটা মহামারী বা এই ধরনের এপিডেমিক কিন্তু হঠাৎ করে কিন্তু আচমকা এসে সৃষ্টি হয় না, তার পেছনে কিন্তু অবশ্যই প্ল্যানেটারি যে অ্যাসপেক্ট, প্ল্যানেটারি যে গুরুত্বপূর্ণ যে জাংশন, সেটা কিন্তু একটা বিরাট বড় কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনাদের সামনে আমি শুরুতেই বলি যে আমাদের বৈশ্বিক চার্টে 29 মার্চ অনওয়ার্ডস কিন্তু একটি প্রবল
সিভিয়ার কালসর্প যোগ কিন্তু তৈরি হয়েছে এবং সেই সিভিয়ার কালসর্প যোগ কিন্তু চলবে আগামী 2025 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ মার্চ টু সেপ্টেম্বর এই পর্যন্ত কিন্তু বৈশ্বিক চার্টের ন্যাটাল বৈশ্বিক কালপুরুষ চার্টের কিন্তু ষষ্ঠ দ্বাদশ ভাবে অর্থাৎ রোগ এবং হসপিটালাইজেশনের যে কারক ঘর, সেই দুটো কারক ঘর থেকে কিন্তু রাহু কেতুর সাথে কিন্তু বাকি সমস্ত প্ল্যানেট কিন্তু চার্টের একদিকে ঢুকে বসে গেছে। এবং সব থেকে মারাত্মক যে বিষয়, যে বৈশ্বিক চার্টের ক্ষেত্রে যদি ধরতে হয় টোটাল 7টা প্ল্যানেটের জাংশন কিন্তু বৈশ্বিক চার্টের আমার 29 মার্চ কিন্তু গঠিত হয়েছে কালপুরুষ বা ন্যাটাল চার্টের দ্বাদশ ভাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কেতু কিন্তু ছিল ষষ্ঠ ভাবে, অর্থাৎ এখানেই চলে গেল আমার 7টা প্ল্যানেট। বাকি অষ্টম এবং নবম বাকি দুটো প্ল্যানেট মঙ্গল এবং বৃহস্পতি সেই সময় কিন্তু ছিল যথাক্রমে বা ন্যাটাল চার্ট বা কালপুরুষ চার্টে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ভাবে। এই যে আমার সবসময় একটা জিনিস মনে রাখবেন যে কোনো প্রকারের বা এই ধরনের দুর্যোগ সৃষ্টি হওয়ার পেছনে কিন্তু গ্রহগণের কিন্তু একটা ম্যালিফিক জাংশন কিন্তু খুব ভাইটাল। তো সেই ম্যালিফিক জাংশন কিন্তু 29 মার্চের বা কালপুরুষ চক্র থেকে কিন্তু পরিষ্কার। যদি আমি বৈশ্বিক চার্টের কথা যদি ধরি তাহলে আপনাদের বলি যে দেখুন এই ধরনের ম্যালিফিক জাংশন তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা জানবেন যে রাহু, কেতু, শনি এবং তার সাথে কিন্তু মঙ্গল, বৃহস্পতি এই ধরনের কিন্তু প্ল্যানেটের কিন্তু একত্র ম্যালিফিক জাংশন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। এখানে দেখা যাচ্ছে যে যতই আমার ষষ্ঠ দ্বাদশ ভাবে কালপুরুষ চার্টের ভারতবর্ষ বিশ্বের কথা যদি ধরি, এই জাংশন ষষ্ঠ দ্বাদশ ভাবে যতই আমার সৃষ্টি হয়ে থাকুক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমার এই যে আমার যেটাকে আমরা বলছি যে আমি বা রেসপিরেটরি ডিসঅর্ডারের কারক গ্রহ বৃহস্পতি এবং আমার বায়ু কারক তত্ত্বের যে ফাংশনাল যে গ্রহ সেটা হচ্ছে বুধ এবং অ্যাজ ওয়েল অ্যাজ রাহু, এরা যতক্ষণ না পর্যন্ত কিন্তু সেই রকম জায়গা তৈরি করছে, সেই রকম কিন্তু কম্বিনেশন তৈরি করছে, ততক্ষণ কিন্তু রোগ তৈরি হতে পারে না। এবং আপনারা দেখুন 14 মে অনওয়ার্ডস বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে প্রবেশের সাথে সাথে এই জাংশন কিন্তু সৃষ্টি হয়ে গেল। কারণটা হচ্ছে যে বৃহস্পতি বৈশ্বিক চার্টের ক্ষেত্রে তৃতীয়ভাবে প্রবেশ করে গেল বুধের ঘরে। বুধ এবং বৃহস্পতি কিন্তু পরস্পরের কিন্তু মিত্র নয়, আপনারা জানেন। এবং বৃহস্পতি বায়ুকারক তত্ত্ব, একটু ভুল বললাম, বৃহস্পতি রেসপিরেটরি ডিসঅর্ডার কিন্তু নির্দেশ করে এবং বুধ কিন্তু বায়ুকারক এবং বৃহস্পতিও কিন্তু রেসপিরেটরি অর্গান নির্দেশ করার কারণে তার সাথে সাথে প্যারালালি আমার রাহু কেতু তারাও কিন্তু গৃহ চেঞ্জ করে চলে আসে যথাক্রমে কুম্ভ এবং আপনার বা সিংহ রাশিতে। এবং অদ্ভুতভাবে এই বৃহস্পতি এবং রাহুর মধ্যে কিন্তু একটা নবম পঞ্চম দৃষ্টি বিনিময় হয়ে যায়, যে দৃষ্টি বিনিময় কিন্তু 14 মে অনওয়ার্ড, সর্বোচ্চ কিন্তু 18 মে থেকে কিন্তু স্টার্ট হয়ে যায়। এবং ফলে আপনাদের বলে রাখি যে নতুন করে এর ফলে কি দাঁড়াচ্ছে, বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র এবং রাহু নিজেও কিন্তু বৃহস্পতি নক্ষত্র 25 নম্বর নক্ষত্র ডিপোজিট থাকার কারণে পরস্পরের মধ্যে কিন্তু প্ল্যানেটারি যে নবম পঞ্চম দৃষ্টি বিনিময়ের কারণে কিন্তু এলডারলি পিপল যারা তাদের কিন্তু শ্বাসযন্ত্র নতুন করে কিন্তু এফেক্টেড হতে থাকবে। তার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু এই কালপুরুষ চার্টের ক্ষেত্রে বৃহস্পতি নবম এবং দ্বাদশপতি, সে তৃতীয় ভাবে বসে কিন্তু ইএনটি পোর্শন, থ্রোট, লাংস, চেস্ট কিন্তু তীব্রভাবে অ্যাফেক্টেড করবে, বিশেষ করে 14ই জুন থেকে আপনার 16ই অগাস্ট পর্যন্ত। তার কারণ হচ্ছে 14ই জুন থেকে 16ই অগাস্ট পর্যন্ত বৃহস্পতি প্রবেশ করে যাবে আদ্রা নক্ষত্রে। আদ্রা আপনারা জানেন এটি কিন্তু রাহুর নিজস্ব নক্ষত্র এবং বৃহস্পতি এবং রাহুর মধ্যে শুধুমাত্র কিন্তু নক্ষত্র বিনিময় না, তাদের মধ্যে কিন্তু নবম পঞ্চম দৃষ্টি বিনিময় থাকার কারণে কিন্তু 14 জুন থেকে 16 অগাস্ট কিন্তু এই যে মহামারী, যেটা কিন্তু আমার রেসপিরেটরি ট্রাবল বা রেসপিরেটরি ইলনেস, সেটা কিন্তু সিভিয়ার আকার ধারণ করবে। নাম্বার 2, সেটা হচ্ছে বৈশ্বিক চার্টের ক্ষেত্রে মঙ্গল নিজে হচ্ছে এই কালপুরুষ তত্ত্বের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি অ্যাজ ওয়েল অ্যাজ অষ্টমপতি। কারণ দেখুন লগ্নপতি যদি আমার খুব জোরালো অবস্থা থাকে তাহলে এই ধরনের রোগ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও তা কিন্তু ফ্যাটাল হতে পারে না। কিন্তু আশ্চর্যভাবে মঙ্গল নিজেও কিন্তু নিচস্থ অবস্থায় কর্কটে বসে আছে কিন্তু বেশ কিছুদিন ধরে, এবং সেই মঙ্গল সেই কালপুরুষ চার্টের ক্ষেত্রে লগ্ন এবং অষ্টমপতি কিন্তু প্রবেশ করে যাচ্ছে 6 জুন রাহু কেতু অ্যাক্সিসের সাথে। নট অনলি দ্যাট, সেই সাথে সাথে কিন্তু শনির সাথেও কিন্তু স্বরাষ্ট্র একটা জুতি কিন্তু এই মঙ্গল তৈরি করছে। তার ফলে 6 জুন থেকে অর্থাৎ 6 জুন থেকে 28 জুলাই 2025 পর্যন্ত এই মঙ্গল কিন্তু অষ্টম ভাব, একাদশ এবং দ্বাদশ ভাবের দৃষ্টি দিয়ে কিন্তু ভাইরাল ইনফেকশন, কোভিড-19 এর মতো ভাইরাল ইনফেকশনকে কিন্তু প্রবল সংক্রামক তৈরি করবে। এবং আমি আপনাদের বলে দিচ্ছি বৈশ্বিক চার্ট ওয়াইজ এর কিন্তু কোনো প্রকার প্রতিষেধক মিলবে না, বহু মানুষ কিন্তু অসুস্থ হতে থাকবেন, অনেকে কিন্তু মারাও যাবেন।
ফাইনালি কালপুরুষ চার্টের ক্ষেত্রে, বৈশ্বিক চার্টের ক্ষেত্রে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব প্রবল পীড়িত থাকার কারণে এবং বৃহস্পতি, মঙ্গল, রাহু, কেতু, শনি ইত্যাদি এই প্ল্যানেটগুলো এরা ম্যালিফিক জাংশন তৈরির কারণে বিশ্ব জুড়ে এটি মহামারী, আতঙ্ক এবং ত্রাসের বাতাবরণ সৃষ্টি করবে। আপনাদের বলে রাখি, প্যারালালি অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু মার্চ থেকে সেপ্টেম্বর অবধি পূর্ণ কালসর্প যোগের কারণে জনস্বাস্থ্য এবং বৈশ্বিক সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হবে। এটা কিন্তু আমি ওয়ার্ল্ড চার্ট কিন্তু ব্যাখ্যা করলাম। আমি এবার আপনাদের সামনে ব্যাখ্যা করতে চলেছি ওয়ান বাই ওয়ান ভারতবর্ষ এবং তারপরে পশ্চিমবঙ্গ, যাতে আপনারা বুঝতে পারবেন যে কবে নাগাদ কিভাবে কোথায় কোথায় কি সমস্যা হতে পারে। চলে আসি ভারতবর্ষের ক্ষেত্রে। ভারতবর্ষের ক্ষেত্রে 29শে মার্চ 2025 নাগাদ ভারতবর্ষের আমি চৈত্র শুক্লার প্রতিপদ যে কুণ্ডলী আমি আলোচনা করেছিলাম এর আগেই 4 মাস আগে, তো সেই কুণ্ডলীতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের ক্ষেত্রে অষ্টমভাবে 6টি গ্রহ সমাবেশ, অর্থাৎ রবি, বুধ, শুক্র, রাহু, নেপচুন, চন্দ্র এবং তার সাথে শনিও কিন্তু প্রবেশ করে গিয়ে 7টি গ্রহ সমাবেশ খুব ম্যালিফিক দুর্যোগ কিন্তু তৈরি করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ সেই দিনই অর্থাৎ 29শে মার্চ কিন্তু সূর্যগ্রহণও ছিল। এবং আপনাদের বলি যে এটা কিন্তু বিভিন্ন ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার কিন্তু অবস্টাকেলস বা বাধা, চ্যালেঞ্জেস, স্ক্যান্ডালস, রোগ বা ডিজিজ, কোনো প্রকার নাশ অবস্থা, কনস্পিরেসি, হিডেন এনিমি, হিডেন থিংস কিন্তু নির্দেশ করছে। আপনারা দেখুন যে 29শে মার্চের পর আচমকা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে হিডেন এনিমি বা যারা হিডেন কনস্পিরেসি তারা কিন্তু আচমকা পাকিস্তানের তরফ থেকে কিন্তু সেটা এলো এবং ভারতবর্ষ কিন্তু অবশ্যই কিন্তু প্রবলভাবে রিটালিয়েট করলো। কিন্তু সেই যোগ্য কিন্তু ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে বর্তমান ছিল, কারণ দশমভাবে কিন্তু বৃহস্পতি খুবই পাওয়ারফুল এবং খুব শক্তিশালী অবস্থায় কিন্তু বসে আছে। নট অনলি দ্যাট, সেটা আপনার নবাংশ চার্টে কিন্তু খুবই স্ট্রেংথ নিয়ে সেই বৃহস্পতি রয়েছে। ফলে যাই ঘটুক ভারতবর্ষের সাথে, ভারতবর্ষ কিন্তু আলটিমেটলি জয়লাভ করবে। আলটিমেটলি আপনারা অপারেশন সিন্দুর দিয়ে দেখতেই পাচ্ছেন যে ভারতবর্ষ কিভাবে রিটালিয়েট করে কিন্তু আমরা একটা বিপুল পরিমাণে কিন্তু জয় এবং সম্মান ছিনিয়ে এনেছি। যাই হোক, আবার মূল আলোচনায় ফিরি। সেই ভারতবর্ষের ন্যাটাল চার্টের ক্ষেত্রে যদি আমি দেখি যে অষ্টমপতি বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে দ্বিতীয়ভাবে বসে ষষ্ঠ, অষ্টম এবং একাদশ কানেকশন তৈরি করছে। তার সাথে রাহু যে দৃষ্টি দিচ্ছে, রাহু দৃষ্টি পড়ছে ষষ্ঠ ভাব, চতুর্থ ভাব, দ্বিতীয় ভাব, এবং মঙ্গল নিজেই চার্টের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে বর্তমানে অর্থাৎ এখন তৃতীয়ভাবে বসে রয়েছে এবং এরপরে 6 জুন অনওয়ার্ডস মঙ্গল প্রবেশ করে যাবে ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে চতুর্থভাবে এবং কেতু নক্ষত্রে কেতু যুক্ত হয়ে রাহুর সাথে 180 ডিগ্রি অ্যাক্সেস করবে, শনির সাথে কিন্তু স্বরাষ্টক জুতি তৈরি করবে এই মঙ্গল। এবং আপনাদের বলি যে 6 জুন অনওয়ার্ডস চেস্ট, বক্ষস্থল, লাংস, হৃদযন্ত্র, ইএনটি পোর্শন, গলবিল, থ্রোট অংশে বায়ুকারক রোগ কিন্তু বায়ুকারক যে রোগ তা কিন্তু বিপুলভাবে কিন্তু সিভিয়ার আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করবে। প্যারালালি কিন্তু দ্বাদশপতি মঙ্গল আমি যা পাচ্ছি তা কালসর্প যোগের সাথে কিন্তু পরিপূর্ণভাবে যুক্ত হয়ে যাওয়ার কারণে, রাহু কেতুর অ্যাক্সিসের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে এটি কিন্তু 28শে জুলাই অবধি, যতক্ষণ না পর্যন্ত কেতু থেকে রাহু থেকে এই মঙ্গল ব্রেক করে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিভিয়ার ফাংশন দেবে এবং আমি পাচ্ছি। এবং অগাস্ট 16 পর্যন্ত যতক্ষণ বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকছে ততক্ষণ পর্যন্ত প্রাবল্য কিন্তু থাকবে। অগাস্ট 16-এর পর ভারতবর্ষের ক্ষেত্রে প্রাবল্য ধীরে ধীরে কমতে আরম্ভ করবে এবং আপনাদের আমি কথা দিচ্ছি যে সেপ্টেম্বর 14 অনওয়ার্ডস এই রোগের উপর কিন্তু গ্রিপ বা কন্ট্রোল কিন্তু আমাদের আসবে। চলে আসি পশ্চিমবঙ্গের কথায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা সূত্রপাত হয়েছে 14 মে থেকে। কখন? যখন বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং সাথে রাহু কেতুর সাথে কিন্তু রাহু কেতু কিন্তু পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে দ্বিতীয় অষ্টম ভাবকে কিন্তু পরিপূর্ণভাবে প্রভাবিত করা স্টার্ট করেছে এবং বৃহস্পতি কিন্তু পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে মিথুনে প্রবেশ করেছে, মানে দ্বাদশ ভাবে প্রবেশ করেছে। তাহলে কি হলো? দ্বাদশ, দ্বিতীয়, অষ্টম ভাব কিন্তু অ্যাফ্লিক্টেড হলো, নাম্বার 1। নাম্বার 2, যে কালসর্প যোগের কথা আমি আলোচনা করছিলাম সেই কালসর্প যোগ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবকে প্রভাবিত করছে এবং এর যে ম্যালিফিক ইম্প্যাক্ট সেটা কোথায় কোথায় ঘটবে? নাম্বার 1, যে মুহূর্তে মঙ্গল 6 জুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লগ্ন থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করে দ্বিতীয় অষ্টমের মধ্যে কিন্তু রাহু কেতুর সাথে যুক্ত একটি নেগেটিভ অ্যাফ্লিকশন তৈরি করবে। নাম্বার 2, যখন বৃহস্পতি দ্বাদশভাবে থাকাকালীন 14 জুন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে অষ্টম দ্বাদশের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিভিয়ার নেগেটিভ ম্যালিফিক ইম্প্যাক্ট তৈরি করবে। নাম্বার 3, যখন রবি পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে দ্বিতীয় পতি সে দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ 15-16 জুন এবং আষাঢ় মাসের প্রবেশ তখন। তাহলে এই যে সময়সীমা অর্থাৎ 6 জুন, 14 জুন এবং
15-16 জুন, এই যে টাইম ফ্রেম বললাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন বলুন, সংক্রমণ বলুন, বা এই যে রোগের যে প্রাবল্য তা কিন্তু ধীরে ধীরে বাড়তে আরম্ভ করবে। ক্রমশ আপনার ডেট ওয়াইজ মিলিয়ে নেবেন। নাম্বার 3, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6 জুন বা 6 জুন থেকে যে ফ্যাটালিটি বা যে রোগের প্রাবল্য আমি সূচনা পাচ্ছি তা সর্বোচ্চ 16 আগস্ট পর্যন্ত কিন্তু ফুল ফ্লেজে চলবে। নাম্বার 2 হচ্ছে 16 আগস্টের পর থেকে প্রাবল্য অল্প কমলেও আপনাদের বলে দিচ্ছি যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ 15 সেপ্টেম্বর নাগাদ যখন কালসর্প যোগ সম্পূর্ণ ব্রেক করে যাবে রবি এবং বুধ, তখন থেকে কিন্তু এই মহামারীর আতঙ্ক ত্রাস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কম হবে এবং রোগের উপর কিন্তু নিয়ন্ত্রণ বা গ্রিপ আমাদের কিন্তু আসবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা আমি বললাম স্পেশালি। আপনাদের বলি কিছু প্রতিকার বা কিছু সতর্কতা নিয়ে আপনাদের বলি। আপনারা মোটামুটি আমি আগেও আমার এই ছোট এপিসোডগুলোতে আলোচনা করে দিয়েছিলাম যে আপনারা অবশ্য করে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের যে স্বাস্থ্য সম্পর্কিত নিয়মাবলী তা কিন্তু ফলো করুন। আপনাদের বিশেষ করে বলবো, যেহেতু বৃহস্পতি, আপনারা জানেন যে বৃহস্পতি কিন্তু গুরু কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু গুরু নির্দেশ করে, বৃহস্পতি কিন্তু বয়স্ক মানুষ বা গুরুজন স্থানীয় মানুষদের নির্দেশ করে এবং এল্ডারলি পিপল নির্দেশ করে। তাহলে আমি বিশেষ করে মেনশন করব যারা বয়স্ক গুরুজন স্থানীয় মানুষ, যারা সিনিয়র মানুষ এবং যাদের সিওপিডি আছে, যাদের ক্রিটিক্যাল ইলনেস আছে এবং যাদের কোনো প্রকারের শারীরিক অসুস্থতা সিভিয়ার রয়েছে, যাদের অ্যাস্থমা আছে, টিবি, প্লুরেসি বা ইনফ্লুয়েঞ্জা এই ধরনের যাদের পাস্ট হিস্ট্রি আছে, তারা কিন্তু কোনো প্রকারের শারীরিক অসুস্থতা যদি আসে তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন এবং আমি অবশ্য করে বলবো যে মাস্ক ব্যবহার করবেন। নিজেরা হেলথ এবং হাইজিন সম্পর্কিত বিষয় কিন্তু কেন্দ্র রাজ্য সরকারের প্রত্যেকটি নিয়মাবলী কিন্তু মেনে চলবেন এবং অবশ্যই একটা কথা মেনশন করব যে অযথা আতঙ্কিত হবেন না বা সতর্কতা সাবধানতা অবলম্বন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। অন্ততপক্ষে আবার মেনশন করব 6 জুন থেকে 16 আগস্ট এই সময় অবধি বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর জন্য আমি সতর্ক করে দিলাম যে আপনারা এই সময় কিন্তু বিশেষ করে আপনার সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করুন এবং সমস্ত প্রকারের কেন্দ্র এবং রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলুন। তো বন্ধুগণ, এই হলো আজকে আমার এই কোভিড-19 বা নতুন যে আমার স্ট্রেইন তাই নিয়ে আমার যে আলোচনা, সেই আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি এই আলোচনা এবং আমার অগ্রিম ভবিষ্যৎ বার্তা যা মিলে গেছে তা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। সকলকে বলবো যে সময় কিন্তু ভালো নয়, প্রত্যেককে বলবো যে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন, কিন্তু সাথে সাথে প্রত্যেকটি স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলুন। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, যা যা আপনাদের রয়েছে সেগুলো ফলো করুন। তো বন্ধুগণ, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আপনাদের সাথে আবারও বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।